1978 সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায়, সৈন্য পাঠায়। এরপর 1982 সালে আবার ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায়। লেবাননে সেনা অভিযান পরিচালনা করে, সেনা পাঠায়, ইসরায়েল লেবাননে অবস্থান করে, ইসরায়েল আর্মি। তখন ইরানের বিপ্লবী নেতা ইমাম খোমেনি এই লেবানন থেকে ইসরায়েল আর্মিকে হটানোর জন্য এই হিজবুল্লাহ আর্মি নন স্টেট অর্থাৎ মিলিশিয়া বাহিনী গঠন করে, সরাসরি ইমাম খোমেনির নির্দেশে। এবং ইরান আর্মি পাঠিয়ে, সেনা কর্মকর্তাদের পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে লেবাননে এই হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী, বেসরকারি আর্মি গঠন করে। এবং এই হিজবুল্লাহ ইসরায়েল আর্মির বিরুদ্ধে অভিযান, গেরিলা যুদ্ধ শুরু করে এবং এক পর্যায়ে ইসরায়েল লেবানন ছাড়তে বাধ্য হয়। যদিও দীর্ঘদিন পর্যন্ত সীমিত আকারে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল লেবাননে, কিন্তু তারা আলটিমেটলি এই হিজবুল্লাহর কারণে লেবানন ছাড়তে বাধ্য হয়। এবং এভাবে হিজবুল্লাহর কারণে লেবানন থেকে ইসরায়েল আর্মি ছাড়তে বাধ্য হওয়ার ফলে হিজবুল্লাহ লেবাননে তুমুল জনপ্রিয় একটি মিলিশিয়া বাহিনীতে পরিণত হয়, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং মানুষ দলে দলে এই হিজবুল্লাহ যোগদান করে, সরাসরি হিজবুল্লাহ আর্মিতে যোগ দেয়। এবং রাতারাতি হিজবুল্লাহ লেবাননে শুধু আর্মি নয়, নানান কর্মকাণ্ডে জড়িত হয় এবং লেবানন সরকারের উপরে তাদের প্রভাব প্রতিপত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং লেবাননে আরো অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ডে তারা যুক্ত হয়। এবং এক পর্যায়ে এই হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী এতই শক্তিশালী হয় যে তারাই হয়ে যায় লেবাননের ডিফ্যাক্টো সরকার, মানে মূল সরকার। লেবাননে বলা হয় হিজবুল্লাহকে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র। এমনকি এই হিজবুল্লাহ আর্মি লেবাননের যে মূল আর্মি তার চাইতেও শক্তিশালী আর্মিতে পরিণত হয়। তারাই হয় লেবাননের মূল নিয়ন্ত্রক শক্তি। এবং বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় নন স্টেট শক্তিশালী আর্মি বা মিলিশিয়া বাহিনী হলো লেবাননের এই ইরান সমর্থিত, ইরান গঠিত, ইরান পরিচালিত হিজবুল্লাহ আর্মি। এবং এদের সংখ্যা বলা হয় নিম্নে 50,000, উপরে 1 লক্ষ। এবং এদের বিপুল মিসাইল পাওয়ার, অনেক মিসাইল, মিনিমাম 1 লক্ষ, উপরে 1.5 লক্ষ মিসাইল মজুদ আছে বলে এই সর্বশেষ যে গাজা যুদ্ধ শুরু হলো তখন আন্তর্জাতিক বিভিন্ন CNN, আল জাজিরা, বিবিসিতে রেগুলার খবর প্রকাশিত হয়েছে তাদের শক্তি, সামর্থ্য বিষয়ে। এবং তাতে দেখানো হয়েছে তাদের কাছে অনেক শক্তিশালী মিসাইল আছে এবং গোটা ইসরায়েল এই লেবাননের হিজবুল্লাহর মিসাইলের আওতায়। এবং এর পেছনে এই যে মিসাইল প্রযুক্তি, তাদের নিজস্ব অস্ত্র কারখানা, অস্ত্র নির্মাণ ক্যান্টনমেন্ট, নিজস্ব সেনা ঘাঁটি, বিশাল টানেল তারা গঠন করেছে ওই গাজার হামাসের মতো। এইসব তথ্য আমরা রেগুলার দেখেছি গণমাধ্যমে আন্তর্জাতিক। এবং 1.5 লক্ষ মিসাইলের অধিকারী তারা। এবং এগুলো মূলত ইরান তাদের মিসাইল প্রযুক্তি হস্তান্তর, বিভিন্ন ধরনের এবং অস্ত্র প্রশিক্ষণ সব ইরান মূলত। এবং তারা হলো শিয়া, এটি একটি দিক। এবং তারা এই গঠনের পর থেকে
রেগুলার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, রেগুলার ইসরায়েলের বিরুদ্ধে ওই হামলা, পাল্টা হামলা, উত্তর ইসরায়েলে আক্রমণ, এগুলো নিয়মিত ঘটনা। তাহলে এটি গেল লেবাননের হিজবুল্লাহ। অপরদিকে সিরিয়ার সরকারের উপরেও ইরানের ব্যাপক প্রভাব। এবং আপনারা জানেন যে 1979 সালে ইরান বিপ্লবের পর থেকে এই সিরিয়া ইরান বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কারণ হলো এই সিরিয়ার যে বাশার, প্রথমে হাফিজ আল আসাদ, তারপরে বাশার আল আসাদ, এরা হলো শিয়া সম্প্রদায়ের লোক। শিয়া সম্প্রদায়ের মধ্যেও আবার বিভিন্ন সেক্টর আছে তাদের, অর্থাৎ শিয়া, বৃহত্তর শিয়া গোষ্ঠীর লোক। যদিও তারা সিরিয়ায় খুবই মাইনরিটি একটি সম্প্রদায়, আলাবি সম্প্রদায়। ওই যে ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর লাতাকিয়ার আলাবি সম্প্রদায়ের ক্ষুদ্র একটি গোষ্ঠী সিরিয়ার, কিন্তু তারাই সিরিয়ার মূল শাসক, অর্থাৎ একটি রাজ পরিবার, মাফিয়া রাজ পরিবার, অস্ত্রের জোরে তারা। হাফিজ আল আসাদ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, সে ছিল বিমান বাহিনী সম্ভবত, হ্যাঁ, আর্মির লোক। যা হোক, এই তাহলে লাতাকিয়ায় সেই আলাবি ইরানের সঙ্গে তাদের সম্পর্ক, বলছিলাম ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এবং এই যে লেবাননে যে হিজবুল্লাহ, এই হিজবুল্লাহ গঠনের, হিজবুল্লাহর প্রশিক্ষণ, হিজবুল্লাহর ঘাঁটি, অন্যতম আবার হিন্টারল্যান্ড ছিল সিরিয়া। সিরিয়ার মাধ্যমে সিরিয়ায় বসে এই তারা লেবাননকে সহায়তা করেছে নানানভাবে। সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটি আছে, সরাসরি সোজা কথা, সেই সিরিয়া লেবানন যে সীমান্ত, সেই সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর ঘাঁটি ছিল, আছে। ইসরায়েল ধ্বংস করেছে সম্প্রতি। যা হোক, তাহলে সিরিয়ার সঙ্গেও ইরানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এবং আপনারা জানেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে ইসরায়েল বিরোধী কঠোর দেশ ছিল মিশর এবং সিরিয়া। এই দুই দেশের নেতৃত্বে আরবরা ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে পরপর 5 বার যুদ্ধ করেছে, 5 বার। মিশর এবং সিরিয়ার নেতৃত্বে অর্থ জুগিয়েছে সৌদি আরব, কাতার তখন দেশ, যাই হোক, সৌদি আরবের বিভিন্ন দেশ, আরবের বিভিন্ন দেশ পেছনে থেকে এই মিশর এবং সিরিয়াকে আর্থিক সহযোগিতা করেছে যুদ্ধের জন্য ইসরায়েল বিরোধী। আর ফ্রন্ট লাইনে ছিল এই মিশর আর সিরিয়া। বারবার সিরিয়ার হাফিজ আল আসাদ ছিল একজন কট্টর ইসরায়েল বিরোধী লোক। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই 5 বার যুদ্ধেই আরবরা সম্মিলিতভাবে ইসরায়েলের কাছে পরাজিত হয়েছে। কারণ ইসরায়েল তো ইসরায়েল নয়, ইসরায়েল হলো যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্তরাষ্ট্র প্রতিবার ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে এসেছে। এবং 1973 সালে যুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। অনেক যুদ্ধের খবর মিশরের ইসরায়েল আগে জেনে যেত, মিশরের আর্মির মধ্যে ইসরায়েলের এজেন্ট থাকার কারণে, গুপ্তচরের কারণে। কিন্তু এই অভিযানটি ছিল একটি সফল অভিযান 1973 সালে, সিরিয়া এবং মিশরের যৌথ অভিযান। আকস্মিক হামলা করেছিল এবং সিরিয়া ইসরায়েলের এই তথ্য, গোপন তথ্য অভিযানের আগ পর্যন্ত গোপন ছিল, ইসরায়েল জানতে পারেনি কিছুই। এই অভিযানের ফলে, মিশর এবং সিরিয়ার যৌথ আক্রমণের ফলে, তাদের সে সময় লক্ষ্য ছিল ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেয়া, ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করে দেয়া। এই লক্ষ্য নিয়ে মিশর এবং সিরিয়া তখন হামলা করেছিল। কিন্তু হ্যাঁ, এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব তখন মুছে যাওয়ার উপক্রম। ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল তখন গোল্ডমায়ার তখন যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। আর যুক্তরাষ্ট্র তখন শত শত বিমান ভর্তি করে ভারী ট্যাঙ্ক সহ সমস্ত আর্টিলারি সিস্টেম ইসরায়েলে পাঠাতে থাকে। শত শত বিমান, ফ্লাইট পরিচালিত হয় তখন, পরিবহন বিমান, সামরিক পরিবহন বিমান, ট্যাঙ্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র পাঠায়। এবং সেই অস্ত্রের মাধ্যমে আবার ইসরায়েল ঘুরে দাঁড়ায়। আর ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা, কৌশল, যাই হোক, সে লম্বা ইতিহাস কিভাবে সে সময় পরাজিত হয়েছিল সেই 73 সালে। এবং 73 সালে যুদ্ধের পরাজয়ের পরে আনোয়ার সাদাত তখন, এরপরে 76 সালে সম্ভবত
ইসরায়েল এসে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সেই যুদ্ধে শুধু যে যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব মুছে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই যুদ্ধে শেষ পর্যন্ত কি হলো, এই আমেরিকার অস্ত্র পাঠানোর কারণে গোটা সিনাই পর্বত মিশরের ইসরায়েল দখল করে নিল এবং সিরিয়া এবং মিশরের পরাজিত হলো, আরবরা পরাজিত হলো। শুধু তাই নয়, গোলান মালভূমি, সিরিয়া, ওই যে গোলান মালভূমি তো 67 সালে দখলে নিয়েছে অর্থাৎ মিশরের সিনাই পর্বত সহ আরবের বিরাট অঞ্চল ইসরায়েল দখল করে নিল। পরে সেই সিনাই উদ্ধারের জন্য মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য হলো, বিনিময়ে ইসরায়েল সিনাই উপত্যকা ছেড়ে দিল। খুবই মর্মান্তিক ঘটনা। এবং আনোয়ার সাদাত ইসরায়েল সফর করে পর্যন্ত ইসরায়েলের সংসদে ভাষণ পর্যন্ত দিয়েছিল। যাই হোক, এভাবে মিশর ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিতে বাধ্য হয়। যাই হোক, এটি ভিন্ন বিষয় বলে ফেললাম মাঝখানে। তাহলে বলতেছিলাম কেন যে সিরিয়া কিভাবে ইসরায়েল বিরোধী এবং সিরিয়া কিভাবে ইরানের প্রভাব। তাহলে সিরিয়া ছিল ইসরায়েল বিরোধী এবং ইরান ও ইসরায়েল বিরোধী। এইভাবে ইরানের সিরিয়ার সম্পর্ক এবং ইরানের যে ইসরায়েল বিরোধী যে প্রক্সি আর্মি, তার একটি প্রধান ঘাঁটি ছিল লেবানন, তারপরে সিরিয়া। এরপরে হামাস ইসরায়েলের বিরুদ্ধে 1987 সালে হামাসের অভ্যুত্থান, ইন্তিফাদা। এরপরে তার হামাসের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করলো ইসরায়েলের বিরুদ্ধে এবং হামাসের অঙ্গীকার যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব তারা স্বীকার করে না। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তারা ফিলিস্তিন থেকে ইসরায়েল আর্মিকে হটাবে। ওই যে 1967 সাল থেকে ইসরায়েলে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল আর্মি এবং লক্ষ লক্ষ ইসরায়েলিদেরকে ওখানে বসতি স্থাপন করিয়েছে। এখন 9 লাখ দাঁড়িয়েছে পশ্চিম তীরে। পশ্চিম তীর নামে মাত্র একটি ফিলিস্তিন সরকার। এটাকে ভুয়া, এগুলো মানে বোগাস। ফিলিস্তিন সরকার, ফিলিস্তিন রাষ্ট্র বলতে আসলে কিছু নাই। ওই সে দাউদ সুলাইমানের পর থেকে ফিলিস্তিন রাষ্ট্র বলতে আজ পর্যন্ত কিছু ছিল না, নাই। একটা বোগাস সরকার। ইয়াসির আরাফাত প্রথমে, তারপরে মাহমুদ আব্বাস, এরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল। একটি দেশের আর্মি নাই, নামে মাত্র একটি পুলিশ, 9 লক্ষ সেই পশ্চিম দিয়ে 9 লক্ষ ইসরায়েল ওখানে বসতি স্থাপন করে। সেটা একটা দেশ হয় কেমন করে? নিজস্ব কিছু নাই, নামে মাত্র। যাই হোক, ইসরায়েল কন্ট্রোল করে পশ্চিম তীর। যাই হোক, তাহলে এখন এই ইন্তিফাদার মাধ্যমে হামাসের সশস্ত্র গ্রুপের উত্থানের ফলে, যেহেতু হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, এক পর্যায়ে ইরান এই হামাসকে পেট্রোনাইজ করতে শুরু করে। তাহলে হামাস হয়ে উঠলে ইসরায়েলের আরেকটি প্রক্সি বাহিনী। মানে যদিও তারা সুন্নি, কিন্তু যেহেতু তারা কট্টর ইসরায়েল বিরোধী, ইরান তাদের সহায়তা এগিয়ে আসলো। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি থ্রেট হলো ইরানের এই হামাস। তাহলে লেবানন, সিরিয়া, ইসরায়েল, হামাস। ওদিকে ইরাকেও বিভিন্ন মিলিশিয়া বাহিনী গঠন করে। ইরাকে যে যুক্তরাষ্ট্র আর্মি, তাদের বিরুদ্ধে একের পর এক হামলা মিসাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অতিষ্ঠ করে এবং যুক্তরাষ্ট্র ইরাক ছাড়ার ঘোষণা দিতে বাধ্য হয় এক পর্যায়ে। ইরানের এখানে বিরাট অবদান। এই যুক্তরাষ্ট্র যে ইরাক ত্যাগ করলো, এখন নামে মাত্র আছে, এখনো আছে, কিন্তু মূলত ইরানের মিলিশিয়া বাহিনী গঠন করে। ওই যে মুক্তাদা আল সদর সেখানে ছিল, খুব প্রভাবশালী নেতা, এই যে হাসান নাসরুল্লাহর মতো। মুক্তাদা আল সদর নামটি মনে আছে এখনো, এখন তার নামটা শুনি না। যাই হোক, মারা গেল কিনা মনে নাই, মনে করতে পারছি না। মুক্তাদার সদস্য এখানে মিলিশিয়া বাহিনী গঠন করে এবং ওখান থেকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে বাধ্য হয় ইরাক ছাড়ার। নামে মাত্র এখনো আছে, কি প্রশিক্ষণ দেওয়ার কথা বলে, কিন্তু তারা ডিস্টার্বড বাই ইরান। তাহলে লেবানন, সিরিয়া, গাজা, ইরাক, ইরান বিরোধী ইরানের প্রক্সি বাহিনী। এই যে এরপরে হলো এই যে ইয়েমেনে হলো, ইয়েমেন যদিও সিরিয়া ইসরায়েল থেকে অনেক দূরে, কিন্তু ইয়েমেনেও এই যে আব্দুল্লাহ আল সালে পতন হলো। দীর্ঘ প্রায় 26 বছর মনে হয় ক্ষমতা ছিল। ইরান সমর্থিত এই যে হুতি আর্মি, আনসার আল্লাহ, এদের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ইরান ওখানে উৎখাত করে। এই সৌদি এবং আরবের দালাল সে ছিল। যাই হোক, সৌদিপন্থী ছিল সালে, সৌদি আরবে পালিয়ে গিয়েছিল। পরে ইরানপন্থী মিলিশিয়া বাহিনী ওখানে অভ্যুত্থানের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। তাহলে এখানেও ইরানের ব্যাপক প্রভাব। তাহলে এই হলো ইসরায়েলকে ঘিরে ইরানের প্রক্সি বাহিনী, বিশাল। বলা হয় যে ইরান যে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ, অন্যতম খেলোয়াড় এবং ইসরায়েলের জন্য অন্যতম থ্রেট, এবং গোটা আরবের এই যে ইরানের যে প্রভাব, আধিপত্য, এর মূলে রয়েছে এই যে প্রক্সি বাহিনী ইরানের।
এবং ইরানের এই প্রক্সি বাহিনীর কারণে এবং ইরানের এই যে প্রভাবের কারণে সৌদি আরব সহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশও এই যে বিপুল অস্ত্র মজুত করতে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বিপুল অস্ত্র কেনে এরা, বিলিয়ন বিলিয়ন ডলার। এই অস্ত্রের বাজার, যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজার আসলে রমরমা চাঙ্গা করে রেখেছে এই সৌদি আরব সহ আরবের কিছু দেশ, ইরানকে সামনে রেখে, ইরানের হুমকি মোকাবেলার নামে, এবং ইরানকে জুজুর ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র তাদেরকে দিয়ে এই সমস্ত বিপুল অস্ত্রের ভান্ডার তাদেরকে গড়ে তুলিয়েছে। কোনো কাজের না সেসব অস্ত্র, পুরান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শেষ। মূল যে শত্রু ইসরায়েল, সেই ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজে তারা এই অস্ত্র ব্যবহার করেনি। ইরানকে সামনে রেখে একটি মুসলিম দেশ হয় আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে দাঁড় করিয়ে, থ্রেট হিসেবে দাঁড় করিয়ে শত্রু বানিয়ে তারা এই অস্ত্রের পাহাড় গড়েছিল এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পকে বাঁচিয়ে রেখেছে এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশ। যাক, সেটি ভিন্ন একটি ইতিহাস। তাহলে বলতেছিলাম, তাহলে ইরানের যে প্রক্সি বাহিনী, এটি বললাম যে এই ইরানের প্রভাব প্রতিপত্তি এর একটি ইতিবাচক দিক বললাম। এবার আসেন এই প্রক্সি বাহিনীর নেতিবাচক কয়েকটি দিক বলি। নেতিবাচক কি দিক? 1 নম্বরে আসেন লেবানন। লেবাননে কি বললাম, এই যে সারা বিশ্ব বাহবা দেয় যে ইরান এত একটি মিলিশিয়া বাহিনী গঠন করলো লেবাননে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, লেবাননে হিজবুল্লাহ এভরিথিং, ইরানের সৌর্য বীর্য, এত বড় মিলিশিয়া বাহিনী গঠন করলো। তারপরে ইরানের জন্য, ইসরায়েলের জন্য বিরাট হুমকি হিজবুল্লাহ, অমুক সমুক, পৃথিবীর সবচেয়ে বড় নন স্টেট আর্মি, কত কিছু বলা হচ্ছে। কিন্তু এর নেতিবাচক দিক যদি আপনি ভাবেন, সেটি ভয়ঙ্কর। কিন্তু কি, এই হিজবুল্লাহর কারণে লেবানন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে সত্যিকার অর্থে। দেখুন, একটি রাষ্ট্রের মূল আর্মির চেয়ে একটি বেসরকারি আর্মি পাওয়ারফুল, মূল আর্মি দাঁড়াতে পারলো না। এবং লেবাননের অর্থনীতি বলতে কিছু নেই। লেবানন সরকার খুবই দুর্বল একটি সরকার এই হিজবুল্লাহর কারণে। হিজবুল্লাহ এভরিথিং ওখানে। এবং এই হিজবুল্লাহর কারণে, হিজবুল্লাহ যেহেতু শিয়া, ওখানে সুন্নিরা আছে, মাঝে মধ্যেই প্রায় গৃহযুদ্ধ ঘটছে ওখানে, গৃহযুদ্ধের মতো ঘটনা ঘটছে বারবার কিন্তু। এবং এই সর্বশেষ যদি এই হিজবুল্লাহ যদি এখন ধ্বংস না হতো, লেবাননের গৃহযুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল এই হিজবুল্লাহর কারণে, এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কারণে। যা হোক, গৃহযুদ্ধ চরম আকার ধারণের ফলে ওখানে হিজবুল্লাহ তার আগে শেষ হয়ে গেল। তাহলে এটি গেল লেবানন। হিজবুল্লাহর কারণে লেবানন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। লেবাননের আর্মি বলতে কিচ্ছু নাই, লেবাননের সরকার খুবই দুর্বল সরকার। লেবানন বারবার গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছে, অনেক দাঙ্গা হাঙ্গামা ঘটেছে, লেবাননের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। কি কারণে? এই হিজবুল্লাহকে দমন করতে গিয়ে ইসরায়েল বারবার লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে, ভয়াবহ রকমের হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণ লেবানন ছারখার হয়ে গেছে বারবার হিজবুল্লাহকে ধ্বংস করতে গিয়ে, হিজবুল্লাহর টার্গেটে হামলা করতে গিয়ে লেবানন চরম ত্যাগ স্বীকার করেছে। লেবাননের হাজার হাজার মানুষ মারা গেছে, লেবাননের হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। এই যে সর্বশেষ 3 মাসের যে যুদ্ধ, 1 বছর ধরে তো হামলা পাল্টা হামলা সীমিত আকারে চলছে, হিজবুল্লাহ ইসরায়েল হামলা পাল্টা হামলা, যে গাজা যুদ্ধকে ঘিরে। কিন্তু সর্বশেষ সেপ্টেম্বর থেকে যে ইসরায়েলের তীব্র হামলা, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালিয়েছে এই সেপ্টেম্বর থেকে যুদ্ধে, হিজবুল্লাহ ধ্বংস হওয়া পর্যন্ত। তারপরে সর্বশেষ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালিয়েছে সিরিয়ায়, বাশার আল আসাদের পতনের পরে ইসরায়েল আর্মি স্বীকার করেছে তাদের ইতিহাসে এত বড় বিমান হামলার ঘটনা তারা 48 সালের পরে অন্য কোনো দেশে ঘটায়নি, সিরিয়ার আর্মি ধ্বংস করার জন্য, আসাদের পতনের পরে। কিন্তু কেন? যাতে বিদ্রোহীরা সিরিয়ান আর্মির রেখে দেওয়া অস্ত্র না পায় সেজন্য। তাহলে এই হিজবুল্লাহর কারণে লেবানন অশেষ ত্যাগ স্বীকার করেছে। লেবানন বারবার ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে, ইসরায়েল হামলার শিকার হয়েছে। তাহলে এভাবে গেল সিরিয়া। তাহলে লেবানন দেশটা ধ্বংস হয়ে গেল। ওদিকে ইয়েমেনে কি হলো? 2015 সালে, যদিও এই জন্য সৌদি আরব দায়ী, এই যুদ্ধের জন্য দায়ী করা হচ্ছে। এবং হ্যাঁ, আমিও মনে করি, আমিও সৌদি আরবের বিরুদ্ধে লিখেছি, এই যে প্রিন্স সালমান, তার একরোখা নীতির কারণে সে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা হার মেনেছে সেই যুদ্ধে, 15 সাল থেকে যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের দায় ইরানে এড়াতে পারে না, অবশ্যই না। ইরানের এই প্রক্সি বাহিনীর কারণে, ইরানের এই
ইয়েমেনে ইরানের এই যে তাদের শিয়াইজমের কারণে, শিয়াদের মাধ্যমে অভ্যুত্থানের কারণে, শিয়া ওখানে বিদ্রোহী গোষ্ঠীর কারণে ইয়েমেন, জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে যে আধুনিক মানব সভ্যতার ইতিহাসে ইয়েমেন যে বর্বরতা নির্মমতার শিকার হয়েছে, এটি নজিরবিহীন মানব সভ্যতার ইতিহাসে একটি রেকর্ড। দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ ওখানে নির্জীব হয়ে গেছে। অনাহার, ক্ষুধা, দারিদ্র, রোগ ব্যাধি, ঔষধ নেই, চিকিৎসা নেই, ঘর বাড়ি বিধ্বস্ত সৌদি আরবের হামলায়। সে কি নির্মম বর্বর হামলা ইয়েমেনে সৌদি আরবের। বিয়ের অনুষ্ঠানে, জানাজার অনুষ্ঠানে হামলা করে শত শত মানুষ মেরে ফেলেছে। সে যে কি পৈশাচিক নির্মমতা এই যে সৌদি আরব। তাহলে মূল ঘটনা কি? ইয়েমেনের ঘাড়ে বন্দুক রেখে ইরান এবং সৌদি আরব যুদ্ধ করেছে 2015 সাল থেকে। তাহলে দায় কি ইরান এড়াতে পারে? অবশ্যই না। যদিও মূল দায়ী সৌদি আরবের 2015 সালে যুদ্ধের পর, যুদ্ধটার জন্য, কিন্তু ইরান এর জন্য রেসপন্সিবল। তাহলে ইয়েমেন ধ্বংস হয়ে গেল এই ইরানের প্রক্সি বাহিনীর কারণে। সিরিয়া লেবানন ধ্বংস, অকার্যকর রাষ্ট্রে পরিণত হলো। তারপরে সিরিয়া, এই যে আসাদ, সিরিয়া ধ্বংস, সিরিয়াও ধ্বংসের এই যে আসাদ। পরে আসছে, সেটি আরেকটি পয়েন্টে আলাপ করব। সিরিয়াকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর, সিরিয়াকে টিকিয়ে রেখেছে তো এই বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছিল রাশিয়ার পুতিন এবং এই ইরান। এরকম একজন গণহত্যাকারী, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে, মানে সিরিয়ার কোটি কোটি মুক্তিকামীর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান সমর্থন দিয়েছে এই গণহত্যাকারী, খুনি, একজন মাফিয়া শাসক বাশারকে। যে 2011 সালে যে আরব বসন্তের প্রভাবে যে সিরিয়ায় জনগণ রাস্তায় নেমে এসেছিল আসাদের পতনের দাবিতে, তখন আসাদ অস্ত্রের মাধ্যমে লাখ লাখ মানুষকে হত্যা করে এই বিদ্রোহ দমন করেছে। মানে শক্তি প্রয়োগকে বেছে নিয়েছে বিদ্রোহ দমনের জন্য, এবং ইরান এটাকে সমর্থন দিয়েছে এবং সরাসরি হিজবুল্লাহর মাধ্যমে যুদ্ধ করিয়েছে সিরিয়ার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে বাশারের পক্ষ হয়ে। অর্থাৎ ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বাশারের পক্ষে যুদ্ধ করেছে জনগণের বিরুদ্ধে এই বিদ্রোহ দমনের নামে, বিদ্রোহ দমন করতে গিয়ে। আর রাশিয়াও 2015 সালে ওখানে এসে নির্বিচারে হামলা চালিয়ে বিদ্রোহীদের ক্র্যাশ করে দিয়েছে, মানে ছারখার করে দিয়েছে। বিদ্রোহ দমন হলো কিভাবে? 6 লাখ মানুষ মারা গেছে, 1 কোটি মানুষ দেশ ছাড়া হয়েছে, আর লক্ষ লক্ষ মানুষ গৃহহারা। তুরস্কে আশ্রয় নিয়েছে 50 লক্ষ সিরিয়ান। এইভাবে তাহলে এরকম একজন কুখ্যাত জালিম অত্যাচারী শাসক, যে অত্যাচারী, যে দেশের আর্মি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এরকম একজন শাসককে ইরান টিকিয়ে রেখেছিল। এবং এভাবে তারপরে কি হলো? এই ইরানের কারণে, রাশিয়ার কারণে সিরিয়া ধ্বংস হয়ে গেল। রাশিয়া কিন্তু নির্বিচারে হামলা চালিয়েছে, কারণ মুসলমানরা মরছে, মুসলমানদের সভ্যতা সংস্কৃতি। সিরিয়া কিন্তু একটি সভ্যতার লীলাভূমি, যে আলেপ্পো। তাহলে সিরিয়ার বা রাশিয়া নির্বিচারে হামলা চালিয়ে সিরিয়ার সমস্ত সভ্যতা ধ্বংস করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে। এবং ইসরায়েলও এই ওখানে ইরানকে দমন করতে গিয়ে, ইরান সিরিয়াকে, বাশারকে দমন করতে গিয়ে ইসরায়েল তার নিজের নিরাপত্তার নামে নির্বিচারে বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে, মানুষ হত্যা করেছে। তাহলে এর দায় কিন্তু ইরানের, একটি মুসলিম দেশ হয়, আরেকটি দেশের, মুসলিম দেশের জনগণের বিরুদ্ধে, মুক্তিকামী কোটি কোটি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন খুনি গণহত্যাকারীকে সমর্থন দিয়েছে ইরান। তাহলে এইভাবে সিরিয়াকে ধ্বংসে সহায়তা করেছে ইরান। ইরাকের বিষয়ে অত ডিটেলস আমি এখন বলতে চাচ্ছি না, আমার অত ডিটেলস জানাও নেই। ওখানে তাদের পজিটিভ রোল ছিল ওই যুক্তরাষ্ট্রের উৎখাতের জন্য। ওখানকার পরিস্থিতি তো ভিন্ন, যে তারাও সাদ্দামের বিরুদ্ধে, যাই হোক, সেটি সাদ্দামের বিরুদ্ধে আমিও। তাহলে ইরাকের পরিস্থিতি ভিন্ন। তাহলে আমি বলতে চাচ্ছি ইয়েমেন ধ্বংস হলো, সিরিয়া ধ্বংস হলো, লেবানন ধ্বংস হলো, এবং সর্বশেষ গাজাও ধ্বংস হলো। 7 অক্টোবরের গাজায় গাজার যে হামাস, ইসরায়েলে 7 অক্টোবর হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার মাধ্যমে, 250 ইসরায়েলিকে জিম্মি করার মাধ্যমে জিম্মি করে, এবং তারপর 8 অক্টোবর থেকে শুরু হয় গাজা ইসরায়েল যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ। আমি তখন এর তীব্র নিন্দা, ধিক্কার জানিয়ে একটি ফেসবুকে বিবৃতি দিয়েছিলাম, জানিয়ে অনেক বিতর্ক হয়েছিল। পরে আমি মনে হয় সেটি মুছে দিয়েছিলাম, কিন্তু তারপর একটি ব্যাখ্যা সেখানে আছে, সেটি ডিলিট করার। কিন্তু আমি বাংলাদেশে মনে হয়
অন্যদের খবর জানি না, আমি মনে হয় একজন, যে এই 7 অক্টোবর ইসরায়েলে হামাসের এই হামলার আমি নিন্দা জানিয়েছিলাম, বিরোধিতা করেছিলাম, তীব্র ধিক্কার জানিয়েছিলাম যে এটা হতে পারে না এরকম নিরীহ। যাই হোক, নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত কি হলো, এই যুদ্ধের পরিণতিতে গাজা ধ্বংস হয়ে গেল, হামাস ধ্বংস হয়ে গেল, হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেল, সিরিয়ার আসাদের পতন হলো, এবং সেখানে নতুন অনেক কিছু এখন ঘটতে যাচ্ছে। আর কি হলো, ফিলিস্তিন রাষ্ট্র বলতে ভবিষ্যতে আদৌ আর কিছু থাকবে না, এবং এই যুদ্ধের প্রভাবে যেহেতু সিরিয়ার পতন হলো, ইসরায়েলের জন্য সিংহ দুয়ার খুলে গেল সামনে অনেক কিছুর। ইরান এখান থেকে মাইনাস হয়ে গেল, শেষ, ইরানের খাওয়া শেষ এখানে। তাহলে ইরানের প্রক্সি বাহিনীর একটি নেতিবাচক দিক বললাম, যে এই দেশগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে, এই প্রক্সি বাহিনীর কারণে। গাজা শেষ পর্যন্ত গাজা ধ্বংস হয়ে গেল, ফিলিস্তিন রাষ্ট্র বলতে আর কিছু থাকবে না, ওখানে এখন ইসরায়েলি অল ইন অল, ইরানের কোনো খাওয়া নেই, ইসরায়েল যা বলবে তাই, কারণ যুক্তরাষ্ট্রটা আছে তাদের পেছনে। ইসরায়েল যদি এখন সিরিয়া, এই যে সিরিয়া দেখুন আসাদের পতনের পরে কিভাবে 4 দিন টানা হামলা করে সিরিয়ান আর্মিকে ধ্বংস করে দিল, মাটির সঙ্গে মিশিয়ে দিল সব কিছু। কার কি বলার আছে? কেউ কি কিছু বলতে পারতেছে? কেউ ঠেকাতে পারছে? ইসরায়েল যদি এখন সিরিয়া অভিযান চালিয়ে দখল করে নেয়, হ্যাঁ ওখানে তুরস্ক সব আরবের কিছু দেশ মুখে বলতেছে তারা আরব লীগে বিবৃতি দিচ্ছে হামলার, কিন্তু কাজে তো কিছু না। তারা অনেক বড় ঘটনা ঘটবে যদি সিরিয়ায় ইসরায়েল সামরিক আগ্রাসন চালাই দখল করে নেয়। অলরেডি কিছু এলাকা দখল করে নিয়েছে, আরো যদি দখল করে নেয় কি করার আছে? তুরস্ক উত্তর সিরিয়া দখল করে নেবে, এইভাবে দখল হয়েছে, ভাগবাটোয়ারা হয়ে যাবে, আর কি করার আছে? ওখানে আবার গৃহযুদ্ধ শুরু হবে, বিদ্রোহীরা, এবং সিরিয়া যদি বিদ্রোহীদের উপরে এখন হামলা চালায়, যে বিদ্রোহীরা ওখানে ক্ষমতা নিয়েছে, রাশিয়া যদি হামলা চালায়, কার কি করার আছে? তাদের কি সেই হামলা ঠেকানোর ক্যাপাসিটি আছে? বাশারের পক্ষে দাঁড়ায় নেই বিদায়, তো রাশিয়া দাঁড়ানোর ক্যাপাসিটি ছিল না বিদায় ওখানে বিদ্রোহীরা এইভাবে জয় পেয়েছে। কিন্তু যদি সিরিয়া ওখানে নির্বিচার হামলা চালায়, কার কি করার আছে? ওই সিরিয়া মানে ইসরায়েল যদি সিরিয়া হামলা চালায়, কিছু তো করার নেই। এটি হলো একটি নেতিবাচক দিক। আরো একটি নেতিবাচক দিক বলবো, আরো কয়েকটি নেতিবাচক দিক। সেটি হলো এই যে প্রক্সি আর্মি, সেই 1982 সাল থেকে যে 40 বছরের অধিক, 4 যুগের অধিক, এই প্রক্সি আর্মির মাধ্যমে কি করেছে ইরানকে চুলকিয়েছে হিজবুল্লাহর মাধ্যমে, ওই আরো যে সমস্ত প্রক্সি বাহিনী আছে গাজা হামাসের মাধ্যমে ইরানকে এরকম বারবার চুলকিয়েছে, চুলকানি দিয়েছে। আর ইসরায়েল কি করেছে? তার সমস্ত শক্তি নিয়ে ওদের এই যারা চুলকিয়েছে হিজবুল্লাহ, হামাস, লেবানন, সিরিয়ার মাথার উপরে চূড়ান্ত রূপে আঘাত করেছে ইসরায়েল, বারবার ওদেরকে ক্রাশ করে দিয়েছে, সারখার করে দিয়েছে। লেবাননে যে ইসরায়েল কতবার ভয়াবহ ধ্বংসাত্মক হামলা চালিয়েছে সেই 82 সালের পর থেকে, হিজবুল্লাহ গঠনের পর থেকে, তার কোনো ইয়ত্তা নাই। ভয়াবহ ইতিহাসে ধ্বংসাত্মক যুদ্ধ হয়েছে, লেবাননে হামলা চালিয়েছে নির্বিচারে, যে গাজা যেরকম ধ্বংস করেছে এরকম লেবাননে ইসরায়েল বারবার হামলা করেছে। তারিখগুলো এখন আমি সামনে নিয়ে বসি নাই, কিন্তু অনেকবার হামলা চালিয়ে, এই যে গাজায় যেরকম বারবার হামলা চালিয়েছে ইসরায়েল, ফিলিস্তিনে যেরকম বারবার হামলা চালিয়েছে, ওই রকম লেবাননে বারবার হামলা চালিয়েছে, সিরিয়ায় হামলা চালিয়েছে এই হিজবুল্লাহ দমনের জন্য, হামাস দমনের জন্য। তাহলে ওরা কি করেছে? ইরান এই তার প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলকে চুলকানি দিয়েছে, আর ইসরায়েল ওদেরকে মাথা ভেঙে দিয়েছে, একেবারে ক্র্যাশ করে দিয়েছে। লেবাননকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, এখন সর্বশেষ হামাস ধ্বংস করেছে। তাহলে এটি হলো আরেকটি নেতিবাচক দিক, চুলকানি দিয়েছে, আসলে কিছু করতে পারেনি, নাম্বার 1। তাহলে আরেকটি নেতিবাচক দিক বলতেছি, সেটি হলো যে এই যে প্রক্সি বাহিনীগুলো গঠন করলো, আর এই যে চুলকানি দিয়ে ইসরায়েলের পাল্টা হামলার শিকার হলো, ইসরায়েলের কি আজ পর্যন্ত এরা কিছু করতে পারছে? ভালো করে চিন্তা করে দেখুন। গত 40 বছর ধরে ইরান এই যে প্রক্সি বাহিনী গঠন করে ইসরায়েলকে যে চুলকানি দিয়েছে আর পাল্টা আঘাত করেছে, ইসরায়েলের কি হয়েছে? ইসরায়েলের অপ্রতিরোধ যে যাত্রা, তাদের যে অগ্রগতি, উন্নতি, সামরিক, অর্থনৈতিক, ইসরায়েলের শহরগুলো আপনি দেখেছেন? ভিডিও দেখেন, কি সুন্দর সুরম্য সুসজ্জিত সেই ভূমধ্যসাগরের তীরে স্বর্গসুখ তারা সেখানে সাজিয়েছে। ফিলিস্তিন দখল করে কি সুন্দর শহর, রাস্তাঘাট, তাদের যে উন্নতি অর্থনৈতিক, এর কারণ কি? কারণ যুক্তরাষ্ট্র সরকার পশ্চিমা বিশ্ব বানে জলের মতো অর্থ দিয়ে সহায়তা করেছে তাদেরকে।
তাহলে হিজবুল্লাহ কি করেছে, ওই উত্তর ইসরায়েলে মিসাইল মানে রকেট মারে, মর্টার হামলা চালায়, ছোট্ট ছোট্ট রকেট মারে, দেখছি হামলা চালায়, একটু একটু ধোয়া ওরে, অল্প ভিডিও আমি দেখছি, একটু একটু ধোয়া ওরে, আর সেগুলো চালিয়ে এই যে বাংলাদেশের যে মিডিয়া, এই যে হিজবুল্লাহ ইসরায়েলের ক্রাশ করে দিয়েছে, অমুক লাশের সারি টারি, এই সমস্ত নিউজ বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। ছোট্ট ছোট্ট মর্টার হামলা চালায়, একটু একটু জায়গা নিয়ে ধোয়া উড়ে, ওই রাডারে হামলা চালায়, ওই টাওয়ারে হামলা চালায়, দেখেছি তো আমি অনেক হামলার ভিডিও দেখেছি এই গত কয়েক বছরে। কিচ্ছু না বলা, সোজা কথা বলতে চাচ্ছিলাম, এই 40 বছরে ইরান প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলে হামলা করে, এদেরকে দিয়ে ইসরায়েল হামলা করে, কিচ্ছু করতে পারেনি ইসরায়েলের, কিচ্ছু না, একটি চুলও ছিঁড়তে পারেনি। সত্যিকার অর্থে ইসরায়েল কেবল এগিয়েই গেছে। উত্তর ইসরায়েলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। হিজবুল্লাহ হামলা চালিয়েছে গত 1 বছরে 60,000 ইসরায়েলি সেটলার ওখান থেকে চলে গেছে, 60,000 আরো বেশি, সত্য। কিন্তু এতে ওদের কি আসে যায়? এগুলো মেরামত করা, সংস্কার করা, ওখানে রিসেটেলমেন্ট করা 1-2 বিষয়। কারণ যুক্তরাষ্ট্র কেবলমাত্র 1 বছরে এই যুদ্ধের কারণে ইসরায়েলকে $23 বিলিয়ন সহায়তা করেছে, অতিরিক্ত নিয়মিত সহায়তার বাইরে। নিয়মিত সহায়তা তো দেয়, এর বাইরে শুধু যুদ্ধ উপলক্ষে $23 বিলিয়ন, শুধু যুক্তরাষ্ট্র। ইউরোপ আরো অনেক দেশ তো দিচ্ছেই। তাহলে ওখানে ইসরায়েলি সেটেলমেন্টরা যে সারা পৃথিবী থেকে এসে বসতি স্থাপন করে, কিসের স্বার্থে? ওদের কি কথা? ওদের কিচ্ছু করতে হয় না। এই যে পশ্চিমা বিশ্ব থেকে যে অর্থ আসে বানের জলের মতো, সেই অর্থটা বসে বসে খায়। ওইখানে সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়ে দিচ্ছে, ফিলিস্তিনের জায়গা জমি দখল করে। উত্তর ইসরায়েল তো ফিলিস্তিন, সোজা কথা গোটা ইসরায়েলে তো ফিলিস্তিন ছিল। তাহলে গোটা ইসরায়েলের যে উন্নতি, এই যে সুন্দর সুন্দর আবাসিক এলাকা, বিশাল বিশাল অট্টালিকা, এগুলো তো পশ্চিমাদের সহায়তায় তারা অর্থের মাধ্যমে করেছে। বানের জল ওরা করে দিয়েছে, সোজা কথা। যত সেটেলমেন্ট, এই যে পশ্চিম তীরে যে 9 লক্ষ সেটেলমেন্ট গত 67 সালের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনের যে 9 লক্ষ ইসরায়েল বসতি স্থাপন করেছে, এই টাকা কে দিয়েছে? পৃথিবী থেকে, ইসরায়েল থেকে ইহুদিদেরকে ধরে এনে ওখানে বসায়, যে তুমি এখানে, তোমাকে ঘর বাড়ি সব বানিয়ে দেওয়া হলো, তুমি এখানে বসবাস করো। আর তাদেরকে বন্দুক দেয়, নিরাপত্তা দেয়, অস্ত্র দেয়। এখন ইসরায়েলের ঘাঁটি আছে পশ্চিম তীরে, তারা বসে বসে খায় আরামসে, ফিলিস্তিনের জায়গা জমি দখল করে শুধু। এই হলো। তাহলে গত 40 বছরে যে ইরান প্রক্সি বাহিনী দিয়ে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহকে দিয়ে মর্টার হামলা চালিয়েছে শুধু, আর মাঝে মধ্যে ইসরায়েলের কিছু হামলা চালিয়েছে, ওগুলো তো কিছু না। ওরা হামলা চালায়, ইসরায়েল সেগুলো আকাশে ধ্বংস করে দেয় মিসাইল, ওই আয়রন ডোম সহ আরো তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মাধ্যমে। হিজবুল্লাহর কাছে লক্ষ লক্ষ মিসাইল আছে সত্য, কিন্তু ওই মিসাইল তো ইসরায়েলের কিছু করার নাই। ওই মিসাইল দিয়ে হাজার হাজার মিসাইল মারবে, হাজার হাজার মিসাইল আকাশেই ধ্বংস করে দেয় ওরা। যাই হোক, বলতেছিলাম, তাহলে ইসরায়েল ইরান দুইবার, এই যে ইরানের ইতিহাসে প্রথম দুইবার, প্রথমে ওই যে 14 এপ্রিল না 13 এপ্রিল হামলা চালালো 3 শতাধিক মিসাইল, তারপরে সেপ্টেম্বর মাসে মনে হয় আরেকবার 4 শতাধিক মিসাইল হামলা মারলো ইরানের ইতিহাসে প্রথমবার ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইব্রাহিম রাইসির সময়, এপ্রিল মাসে। শুনেছেন একজন সৈন্য মারা গেছে ইসরায়েলের? শুনেছেন ইসরায়েলের কোনো ইম্পর্টেন্ট মিলিটারি সাইট ধ্বংস হয়েছে? শুনেছেন ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে? ইসরায়েলের কোনো সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে? ইসরায়েলের কোনো ঘাঁটি ধ্বংস হয়েছে? ওই কিছু কিছু বিমান টিমান কি হ্যাঙ্গার কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শোনা যায়। একজন সৈন্য পর্যন্ত মারা যায়নি। কোনো ইম্পর্টেন্স মিলিটারি ইনস্টলমেন্ট, মিলিটারি সেটেলমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট কিছু ধ্বংস হয় নাই। তাহলে এই হামলার মানে কি? অধিকাংশ মিসাইল ইরানের যে অধিকাংশ মিসাইল সেগুলো ধ্বংস করে দিয়েছে আকাশে, আর বিভিন্ন খোলা জায়গায় এগুলো নন গাইডেড মিসাইল সব, ওইগুলো মারছে। অল্প কিছু গাইডেড মিসাইল তারা মেরেছিল শেষ পর্যায়ে, সেগুলো হয়তো কিছু পিন পয়েন্টে প্রিসাইসলি হামলা করেছে। কিন্তু আসলে বলতে চাচ্ছি যে এই যে ইরানের যে শত শত মিসাইল হামলা, গত 40 বছর ধরে যে হিজবুল্লাহ হামাসের যে সমস্ত হামলা ইরানে, এতে ইসরায়েলের কিচ্ছু হয়নি। আসলে ইসরায়েল কিচ্ছু হয়নি, ইসরায়েল এগিয়েই গেছে। কেবল ইসরায়েল পারমাণবিক বোমার অধিকারী, 100-র উপরে পারমাণবিক বোমা মজুদ আছে তাদের কাছে। তাহলে এটি পশ্চিমা বিশ্বের চরম ভণ্ডামি যে ইসরায়েলের পারমাণবিক বোমা আছে, সেটা নিয়ে তাদের কোনো কথা নেই, কিন্তু ইরানকে তারা পারমাণবিক বোমার অধিকারী হতে দিচ্ছে না, সেটা নিয়ে তাদের উপরে অবরোধ করে রেখেছে। দেখ, সে পয়েন্টে পরে আসছি। যাই বলতে চাচ্ছিলাম যে এই প্রক্সি বাহিনী দিয়ে ইরান 40 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের কিচ্ছু করতে পারেনি, সোজা কথা। সামান্য অস্থিতিশীল করে রাখছে। ইসরায়েলের জন্য একটি নিরাপত্তা থ্রেট হিসাবে তারা, হ্যাঁ, একটা মেন্টাল থ্রেট, যে তাদের চারদিকে শত্রু
রাষ্ট্র ইরানের মাধ্যমে এই ইরানের মিলিশিয়া বাহিনী লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন তাদের চারদিকে ইরান শত্রু বেষ্টিত করে রাখছে। এটি ইসরায়েলের জন্য একটি মেন্টাল ডিসরাপশন ছিল। ইরান তাদের নিরাপত্তার জন্য বড় সিকিউরিটি থ্রেট ছিল সত্য, কিন্তু আসলে তো কাজের কাজ কিছু হয় নাই, তাদের কিছু করতে পারে নাই, অশান্তি ও অস্থিতিশীল তৈরি করে রাখছে। কিন্তু বিনিময়ে ইসরায়েল কি করেছে ওদেরকে? ইসরায়েলের এই প্রক্সি বাহিনীর কারণে তো বললাম যে ওই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। সিরিয়া, লেবানন, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে, এবং সর্বশেষ গাজা ধ্বংস হয়ে গেল। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই, থাকবে না ভবিষ্যতে। 2 স্টেট সলিউশন, সে 2 স্টেট আর অকার্যকর হয়ে গেছে, মারা গেছে এখন আসাদের পতনের মধ্যে দিয়ে। আসাদের পতন তো একটা কালমিনেশন শুরু হয়েছে ওই যে গাজার হামাসের আত্মঘাতী হামলার মাধ্যমে ইসরায়েলে 7 অক্টোবর। যা হোক, এটি গেল। আরেকটি নেতিবাচক দিক বলি, সেটি হলো যে ইরানের কি ক্ষতি হয়েছে। দেখুন যে ইরান এই প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলকে চুলকানির কারণে সরাসরি ইরানে বারবার হামলা করেছে ইসরায়েল। ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার উপর ভয়ানক হামলা করেছে, সেগুলো তারা ঠেকাতেও পারেনি। ইরানের অনেক বিজ্ঞানীকে ইরানের অভ্যন্তরে নাশকতার মাধ্যমে হামলা করেছে। সর্বশেষ ইসমাইল হানিয়াকে, যে হামাস নেতা, ইরানের তেহরানের রাজধানীতে হত্যা করেছে ইসরায়েল নাশকতা চালিয়ে। তারপরে ইরানের বিজ্ঞানী হত্যা করলো, কত জেনারেলকে যারা তারা হত্যা করলো। সব ওই যে কাসেম সুলাইমানি 2020 সালে, মনে হয় 2020 সালে, হ্যাঁ, কাসেম সুলাইমানি হত্যা করলো। তারপর সর্বশেষ এই যে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করে 7-8 জন জেনারেলকে মেরে ফেললো 1 এপ্রিল, 1 এপ্রিল। ওখানে কয়েকজন টপ জেনারেল ছিল, মেরে ফেললো। তাহলে 13 জন মারা গেছে, এর মধ্যে অনেক জেনারেল ছিল এবং কূটনৈতিক কর্মকর্তারাও ছিল। ওই হামলার প্রতিবাদে ইরান 14 এপ্রিল মনে হয়, অথবা 13 এপ্রিল, যাই হোক মনে নেই এক্সাক্ট ডেটটি, 14 এপ্রিল হতে পারে, কয়েকশো মিসাইল হামলা চালিয়েছিল। কিন্তু কি হয়েছে? এবং দেখুন যে শত শত মিসাইল হামলা চালাচ্ছে, কিচ্ছু হচ্ছে না ইসরায়েলের। এবং এই যে ইসরায়েলের যত জেনারেলকে হত্যা করলো, এবং এই প্রক্সি বাহিনী করতে গিয়ে ইসরায়েলের যে কত জেনারেল মারা গেল, কত আর্মি মারা গেল, এই যে লেবাননে, সিরিয়ায়, ইরাকে ইসরায়েলের হামলায়, সরাসরি ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলায় কত জেনারেল মারা গেল, কত বিজ্ঞানী মারা গেল। একজন জেনারেল হত্যা, একজন বিজ্ঞানী হত্যার কোনো প্রতিশোধ আজ পর্যন্ত ইরান নিতে পারছে ইসরায়েলের বিরুদ্ধে? পারেনি। এই যে কাসেম সুলাইমানি হত্যা, যখনই ইসরায়েল ইরানের কোনো বড় জেনারেলকে হত্যা করে, ইরানের কোন স্থাপনায় হামলা করে, তখন ইরান কি করে? ওই হিজবুল্লাহকে দিয়ে ইরান উত্তর ইসরায়েলে মর্ডার হামলা চালায়, মিসাইল হামলা চালায়। কোন কসু হচ্ছে এতে ইসরায়েলের? সরাসরি ইসরায়েল এর আগে কখনো হামলা চালাতে পারেনি, কেবলমাত্র ওই 14 এপ্রিল হামলা চালিয়েছে, এরপর সেপ্টেম্বর মাসে। এর আগে সরাসরি হামলা তো তারা ইসরায়েলে চালায় নাই। এবং সেই সরাসরি হামলার ফলাফল কি? ইসরায়েলে কি হয়েছে? সরাসরি হামলা চালিয়ে কিচ্ছু হয় নাই। তারা ইরানের যখন জেনারেলকে মারে, বিজ্ঞানীদের মারে, ইসরায়েল নাশকতার মাধ্যমে রাজনীতিবিদদের মারে, তখন ওই ইসরায়েলকে হিজবুল্লাহ দিয়ে, হামাস দিয়ে আক্রমণ করায় ইসরায়েলে। ওতে ইসরায়েলে কিচ্ছুই হচ্ছে না। তাহলে বলতে চাচ্ছিলাম যে ইরানের প্রক্সি বাহিনীর ফলাফল কি হলো? ফলাফল এই যে দীর্ঘকাল ধরে ইসরায়েলের জন্য একটি নিরাপত্তা থ্রেট হিসেবে বিরাজমান ছিল, কিন্তু আলটিমেট শেষ ফলাফল হলো এতে ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। মানসিক সমস্যা হয়েছে, অস্থিরতা ছিল, এটি সত্য, কিন্তু ইসরায়েলের মতো এগিয়ে গিয়েছে। অস্ত্রে তারা শক্তিশালী, তারা পৃথিবীতে এখন অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ, পারমাণবিক বোমার অধিকারী। তাদের মিসাইল সিস্টেম, এয়ার পাওয়ার, এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের তুলনায় অনেক অনেক শক্তিশালী। গাজা শেষ, হামাস মানে লেবানন শেষ, সিরিয়া শেষ, ইয়েমেন তো ইয়েমেনের ওটা আছে, কিন্তু ওরাও কোনো কাজ হবে না শেষ পর্যন্ত। আর সর্বশেষ হামাসের 7 অক্টোবর ইসরায়েলে আত্মঘাতী হামলার মাধ্যমে হামাসও শেষ, হিজবুল্লাহ শেষ, সিরিয়াও শেষ। এবং এই হামাস শেষ কি? হামাসের তথ্য হলো তাদের 30,000 থেকে 50,000 সৈন্য, তার অধিকাংশ মারা গেছে ইসরায়েল আক্রমণে, বাকিরা আহত। হিজবুল্লাহর সমস্ত শীর্ষ জেনারেল, টপ কমান্ডার মারা গেছে, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব মারা গেছে, হামাসের সব শীর্ষ নেতা মারা গেছে, সামান্য কয়েকজন সৈন্য জীবিত আছে। তারা মাঝে মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, যে গাজায়। কিন্তু ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের
অস্তিত্ব করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। গাজা মাটির সঙ্গে মিশে গেছে, গাজা তারা দখলে নেবে। গাজাকে কেন্দ্র করে বিরাট ভূমধ্যসাগরের সমুদ্র সীমার দখল পাবে তারা, ইসরায়েল। আর ফিলিস্তিন নামক রাষ্ট্র নামের মতো একটি রাষ্ট্র রাখলেও পারে, নাও রাখতে পারে। তাদের যদি করুণা হয় তাহলে পশ্চিম তীরের মতো রাখবে, এবং পশ্চিম তীরে তারা ভবিষ্যতে ইসরায়েলের মূল ভূখণ্ডের অংশ বলে ঘোষণা করতে পারে খুব শীঘ্রই। তাহলে এই হলো চরম পরিণতি ইরানের, যে 40 বছর ধরে এই যে প্রক্সি বাহিনী ইরানের বিরুদ্ধে। এখন আসেন আরেকটি দিক আলোচনা করি, সেটি হলো যে ইরান এই যে প্রক্সি বাহিনী বিকল্প যদি কি করতে পারত। ইরান যদি এই মিলিটারি হিজবুল্লাহ গঠন করেছিল, তাদের ভূমিকা আছে ইসরায়েলকে লেবানন থেকে বিতাড়নে, কিন্তু তাদেরকে ওই পর্যন্ত সীমিত রাখা উচিত ছিল। যদি সীমিত রেখে তারা লেবানন আর্মিকে শক্তিশালী করত, লেবাননকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করত, লেবাননকে যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করত, সহায়তা করত, এবং লেবাননে যদি ইরান প্রভাবিত একটি সরকার থাকতো, যে সরকারটির রয়েছে একটি শক্তিশালী আর্মি, শক্তিশালী সরকার ব্যবস্থা, জনগণের একটি সরকার, শক্তিশালী অর্থনীতি, এইভাবে যদি লেবানন একটি রাষ্ট্র হিসেবে আজকে দাঁড়াতে পারত। এখন যে লেবানন অর্থাৎ একটি পঙ্গু স্টেট, ফেইল্ড স্টেট, অকার্যকর রাষ্ট্র, এটার পরিবর্তে যদি লেবানন এখন একটি শক্তিশালী রাষ্ট্র থাকতো, যেখানে ইরানের প্রভাব রয়েছে, যে সরকারের উপর ইরানের প্রভাব রয়েছে শক্তিশালী, তাহলে সেটা হতো ইসরায়েলের জন্য একটি থ্রেট। ঠিক একইভাবে সিরিয়ায় যদি এই 2011 সালে যে গণ অভ্যুত্থান, সেই সময় যদি ইরান সিরিয়ায় এই বাশারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষ দাঁড়াতো, এবং সিরিয়ায় যদি একটি শক্তিশালী জনগণের সরকার প্রতিষ্ঠা করত, সিরিয়ায় যদি একটি শক্তিশালী আর্মি গঠন করতে পারত, সিরিয়ার অর্থনীতি যদি শক্তিশালী হতো, সিরিয়ায় যদি একটি শক্তিশালী সরকার থাকতো, তাহলে সেই সিরিয়া হতো ইসরায়েলের জন্য একটি থ্রেট। এই আজকের যে ধ্বংসপ্রাপ্ত সিরিয়া, এই সিরিয়া নয়। সিরিয়া যদি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারত, তাহলে সেটি হতো ইরানের জন্য একটি হাতিয়ার, এবং ইরান প্রভাবিত যদি ওখানে একটি সরকার থাকতো, ইরান যদি সিরিয়ার পাশে দাঁড়ানো থাকতো একটি শক্তিশালী সিরিয়া রাষ্ট্র, তাহলে ইসরায়েলের জন্য সেই সিরিয়া হতো একটি থ্রেট। ঠিক একইভাবে ইয়েমেনকে যদি তারা শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারতো, ইরাকে, তাহলে আমি বলতে চাচ্ছি যে ইরান কি করতে পারতো। প্লাস একইভাবে ইরান এই প্রক্সি বাহিনীর বিরুদ্ধে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করছে 40 বছরে, যে পরিমাণ মেধা খরচ করেছে, যে পরিমাণ জেনারেল তারা খরচ করেছে, মানে নিহত হয়েছে ইসরায়েল হামলাগত সৈন্য, এইগুলো যদি খরচ না করে, এগুলো যদি রাষ্ট্র গঠনে সহায়তা করতো, তাদেরকে রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে সহায়তা করত, এবং ইরান নিজে যদি আর্মিকে আরো শক্তিশালী করত, নিজের অর্থনীতিকে যদি আরো শক্তিশালী করতো। অর্থনীতি শক্তিশালী না করার পিছনে পশ্চিমাদের অবরোধ, নিষ্ঠুর অবরোধ আছে, তারা অবরোধ করে রেখেছে। ইরান তাদের তেল বিক্রি করতে পারেনি এই যুক্তরাষ্ট্রের কারণে, অবরোধের কারণে। তারা অবরোধ দিয়ে ইরানকে দুর্বল করা, পঙ্গু করার সমস্ত পথ অবলম্বন করেছে, কিন্তু তারপরেও টিকিত আছে এখন ইরান যেভাবে হোক। কিন্তু তারা যদি এই প্রক্সি বাহিনীর পিছনে এইভাবে অর্থ খরচ না করে, নিজের দেশে যদি এই অর্থগুলো খরচ করতো, নিজের আর্মিকে উন্নয়নের জন্য, নিজের অস্ত্র শিল্পের উন্নয়নের জন্য, এয়ার ডিফেন্স সিস্টেম উন্নয়নের জন্য, যুদ্ধ বিমান উন্নয়নের জন্য। ইরানের যুদ্ধ বিমান বলতে কিছু নাই, তাদের এয়ারপোর্ট খুবই মানে লক্কর ঝক্করে। দেখেন না, যে নিজেদের লক্কর ঝক্কর মার্কা বিমানে তাদের নিজেদের প্রেসিডেন্ট নিহত হলো, তাদের এটার জন্য দায়ী করা হচ্ছে তাদের লক্কর ঝক্কর মার্কা পুরোনো বিমান, হেলিকপ্টার। তাদের এয়ার পাওয়ার খুবই, মানে ইসরায়েলের বিরুদ্ধে কিচ্ছু না তাদের এয়ার পাওয়ার। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল। দেখেন না, ভুল করে ইউক্রেনের বিমান, যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছিল, এবং 176 জন যাত্রী মারা গেছিল তেহরানে, ইরানে। কোন সালে? 2020 সালের দিকে মনে হয় ঘটনা। ইউক্রেনের একটি বিমান, শত্রু বিমান মনে করে, ইসরায়েলের শত্রু বিমান মনে করে মিসাইল মারছে, কিন্তু দেখা গেছিল ওরা একটা যাত্রীবাহী বিমান। তাহলে কোনটি যাত্রীবাহী বিমান, কোনটি শত্রু বিমান, যুদ্ধ বিমান, সেটিও শনাক্ত করার ক্যাপাসিটি পর্যন্ত তাদের নাই। এই হলো তাদের দুরবস্থা। তারপরেও এই অবরোধের মধ্যে ইরানের অগ্রগতি প্রশংসাই করতে হবে। পশ্চিমাদের কঠোর অবরোধ উপেক্ষা করে তারা যেটুকু করেছে, কিন্তু আরো করতে পারত। যদি এইভাবে এই যে খোঁচাইয়ে ইসরায়েলকে প্রক্সি বাহিনী দিয়ে খুঁচিয়ে যদি তাদের পাল্টা আঘাতের শিকার না হতো, যদি তারা সত্যিকার অর্থে ইরান শক্তিশালী হতো, লেবানন শক্তিশালী হতো, এই সিরিয়া শক্তিশালী হতো, তাহলে সেইটা আজকে ইসরায়েলের জন্য ভয়াবহ জম আকারে আবির্ভূত হতে পারত। কিন্তু সেটি না করে, এবং শুধু তাই না, মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশ যেগুলো যুক্তরাষ্ট্রের গোলাম কৃতদাস, সেগুলোকে যদি ইরান, তুরস্ক মিলে, দেখুন ক্ষুদ্র শিয়াইজমের কারণে ইরানের সঙ্গে কত মুসলিম দেশের সঙ্গে তাদের দ্বন্দ্ব, ক্ষুদ্র শিয়াইজম থেকে তারা বের হতে পারেনি। এটি তাদের
চরম ব্যর্থতা, ইরানের যে ব্যর্থতা 1979 সালে যে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে তাদের ইসলামী বিপ্লব খমেনির নেতৃত্বে, আল্লাহ যে তাদের বিরাট এক সুযোগ দিয়েছিল, গোটা বিশ্বে তারা আবার সেই পার্সিয়ান সাম্রাজ্য মাথা উঁচু করে দাঁড়ানো, গোটা বিশ্ব জয় করার কথা ছিল তাদের। সেই শক্তি, সেই সামর্থ্য আল্লাহ তাদের দিয়েছিল, সেই মেধা, যোগ্যতা, ভৌগোলিক অবস্থান, সম্পদ, কিন্তু তারা এই ক্ষুদ্র শিয়াইজম থেকে বের হতে না পারার কারণে সমস্ত সম্ভাবনা নস্যাৎ হয়ে গেল। খুবই দুর্ভাগ্য, আফসোস, ট্র্যাজেডি। আজকে ইরান মধ্যপ্রাচ্য থেকে বিদায়। ইসরায়েলের বিরুদ্ধে তাদের আজকে করার কিচ্ছু নেই। কবে হবে আল্লাহ জানে, যদি আবার অনেক লম্বা সময় লাগবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আবার এই রাষ্ট্রই লেবানন, সিরিয়া দেশগুলো যদি শক্তিশালী হতে পারে, কিন্তু আপনি কি মনে করেন এরা শক্তিশালী হবে আর ইসরায়েল যুক্তরাষ্ট্র বসে থাকবে? কশ্চিন কালেও না, কশ্চিন কালেও না। প্রিয় দর্শক, অনেক অভাবনীয় ঘটনা ঘটতে পারে সামনে। এই হামাসের 7ই অক্টোবর ইসরায়েলি আত্মঘাতী হামলা, যার সূচনা, যার পরিণতিতে আজকে সিরিয়ার পতন, ইরানের বিদায়, সেখান থেকে ইরানের সমস্ত প্রক্সি বাহিনী ধ্বংস হয়ে গেল। সিরিয়া কেন্দ্রিক অনেক ঘটনা ঘটতে পারে এবং মধ্যপ্রাচ্যে যে কি হতে যাচ্ছে তা আল্লাহ মাবুদই ভালো জানেন। কিন্তু আমার আশঙ্কা, পৃথিবী অনেক অভাবনীয় ঘটনার সাক্ষী হতে পারে আমরা এই প্রজন্ম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, অনেক মারাত্মক মারাত্মক সব ঘটনা হয়তো আমরা সামনে দেখতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু আমি বলছি যে ইরানের এই যে ভ্রান্ত নীতির কারণে এই প্রক্সি যুদ্ধের আজকে ট্র্যাজিক পরিণতি হলো। তারা ধ্বংস হয়ে গেল, ইসরায়েলের কিছুই হলো না। ইসরায়েল এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ওখানে, সমস্ত শত্রু ধ্বংস হয়ে গেছে তার। সে এখন উন্মুক্ত, এক বাধাহীন হায়না, হিংস্র হায়না। এখন সে তার বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর। এখন ওই যে দাউদ সুলাইমানের রাজত্ব, সেই বিশাল দক্ষিণে মিশর, গোটা সৌদি আরব, ইয়েমেন, উত্তরে একেবারে লেবানন, সিরিয়া ছাড়িয়ে তুরস্ক পর্যন্ত, পূর্বে জর্ডান, ইরাক ছাড়িয়ে কুয়েত পর্যন্ত, এই যে বিশাল দাউদ সুলাইমানের রাজত্ব, সেটি অসম্ভবই মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে যে কি হতে পারে কেউ জানে না। কিন্তু এই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম স্টেজ তারা অলরেডি এগিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের চেহারা নেতানিয়াহু বলছে পাল্টে দেবেন, অলরেডি পাল্টে গেছে। তারা ওই টেম্পল বানাবে, জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু থাকবে না, সম্পূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র তারা মুছে দেবে, এটি তাদের প্ল্যান। এবং ওখানে তারাই হবে একচ্ছত্র, তারা যেটা বলবে সেটাই শেষ কথা, এটাই তাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের গোলাম ছিল, এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের, ইসরায়েল মানে তো যুক্তরাষ্ট্র, উভয়ের গোলামি এখন তারা করবে। এবং তবে সিরিয়ার এই যে বিদ্রোহী সরকার যদি বিচক্ষণতা, দূরদর্শিতার পরিচয় দিতে পারে, যদি তারা সত্যিকার একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে, ওখান থেকে যদি তারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি সরিয়ে দিতে পারে, তুরস্ককে যদি সাথে রাখতে পারে, তাহলে পরিস্থিতি ভিন্ন কিছু, ভালো কিছু হতে পারে। অন্যথায় খুবই আশঙ্কাজনক পরিস্থিতি। সিরিয়া নিয়ে শকুন, সাবেক শকুন, লুটেরা চক্র নতুন খেলায় মেতেছে এবং তারা সিরিয়াকে কোনো অবস্থাতেই মাথা তুলে দাঁড়াতে দেবে না, কোনো অবস্থাতেই না, সিরিয়া এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কারণ সিরিয়া শক্তিশালী হলে তো, সিরিয়া লেবানন শক্তিশালী হওয়া মানে ইসরায়েলের জন্য নতুন হুমকি। ইসরায়েল এটি চাইবে, এটি আমি বুঝি, আমরা সাধারণ মানুষ বোঝে, ইসরায়েল বোঝে না এটা। কশ্চিন কালেও তারা ইসরায়েল সিরিয়াকে, লেবাননকে, ইরাককে মাথা তুলে দাঁড়াতে দেবে না, ইয়েমেনকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, সৌদি আরবের, গোটা আরবের কোনো রাষ্ট্রকে তারা মাথা তুলে দাঁড়াতে দেবে না, যা ইসরায়েলের জন্য হুমকি। মাইন্ড ইট কথাটি।